রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। তৃণমূলের বিদায় লগ্নে রবীন্দ্রনাথের এই পংক্তিটি বোধহয় সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠবে। কেন এই কথাগুলো বলছি একবার ভেবে দেখুন। আমার মতে তৃণমূল মনে হয় না আর কোনোদিন রাজ্য রাজনীতিতে শাসকের ভূমিকায় ফিরতে পারবে। কারণ বঙ্গ রাজনীতির যে স্ট্যাটিস্টিক্স যা বলছে, যে একবার বিদায় নিয়েছে আর সেই দল কখনো ফিরে আসেনি। সেই সূত্রে বলা যেতে পারে তৃণমূলের বিদায় ঘণ্টা শুধু বাজল না, প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে পৌঁছে গেল। কেন হলো সেই বিশ্লেষণে যদি আসি, তাহলে বলবো সীমাহীন ঔদ্ধত্য, একের পর এক কেলেঙ্কারি, আর হলো যাকে প্রধান সেনাপতি হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া। সীমাহীন ঔদ্ধত্যের কথাটা যদি বলি, তাহলে প্রথমেই বলবো অভিষেকের কথা। আজকে ভাবুন তো, লোকসভা ভোটের আগে তিনি কাঁথিতে গেলেন একটা প্রচার করতে, আর সেই প্রচারের প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন, কোন বাপের বেটা আছে আমার কাছে আয়। আচ্ছা বলুন, একটা দলের মুখপাত্র কখনো এইভাবে এই ভাষায় কখনো কেউ বলে? দ্বিতীয়ত, আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফা ভোটের আগে তিনি কিনা চ্যালেঞ্জ ছুঁড়ছেন, আসুন আমি 4 তারিখের পরে দেখে নেব। এই যে দেখে নেওয়া, এটা তো বাংলার রাজনীতি কখনো চলে না। তার তো ভাবা উচিত যে সিপিএম এইগুলো করেছিল বলেই তো মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল। তাহলে আপনি কেন এটাকে রিপিট করতে যাচ্ছেন? আর একটা দেখুন, আমরা দেখলাম কি না মেসি এলো কলকাতায়। মেসি কলকাতায় আসার পরেই আমরা দেখলাম যারা হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতী ক্রীড়াঙ্গনে এলেন, তারা মেসি দর্শন তো পেলেন না, দর্শন পেলেন অরূপ দর্শন, অর্থাৎ অরূপ বিশ্বাসকে দেখা। তার সঙ্গে নানান সিনেমা আর্টিস্ট, তাদেরকে নিয়ে তিনি প্রকাশ্য যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে নেমে পড়ে একটা বুক চিতিয়ে চলতে শুরু করলেন। যুব সমাজ তো খেপবেই। যুব সমাজ তো এমনি এমনি খেপবে না। তাদের না দিয়েছেন আপনি চাকরি, না দিয়েছেন কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ, তাহলে তারা তো আর সামান্য যেটুকু আসবে যে এন্টারটেন করতে, যারা বিনোদনের জন্য, সেখানেও কিনা এইভাবে কেলেঙ্কারি। এতে হলো কি দেখুন, এই কেলেঙ্কারিগুলো ঘটেছে বলেই আজ কিন্তু মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত, কেলেঙ্কারি, খাদ্য বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সবেতেই কেলেঙ্কারি। খাদ্য কেলেঙ্কারির যিনি নায়ক, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে কিনা আপনি দাঁড় করিয়ে দিলেন হাবড়া কেন্দ্রে। আবার আরো মজার ঘটনা হলো, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে আপনি দাঁড় করানোর পরে তার হয়ে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না, এমন মন্ত্রী নাকি তার মন্ত্রিসভায় ছিল না। তাহলে যিনি কেলেঙ্কারির নায়ক, তাকেই কিনা প্রশংসায় একদম ভরিয়ে দিচ্ছেন। মানুষ এগুলো নেবেই? একটু তো ভাবা দরকার দিদি। তৃতীয়ত, আপনি ইডি আজকে গেছিল আইপ্যাকের অফিসে তদন্ত করতে, যেতেই পারে। ইডির আইপ্যাক অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিনা ছুটলেন আইপ্যাককে বাঁচাতে। কেন আইপ্যাকের অফিসে আপনি যাবেন? কেন একজন মুখ্যমন্ত্রী হয়ে কখনো কোনো একটা প্রাইভেট সংস্থার অফিসে যাওয়া কি উচিত? তাছাড়া আপনি আজকে রাজীব কুমার, যাকে আপনি ডিজি ছিলেন কিছুদিন আগে, সেই রাজীব কুমারকে আপনি করলেন কি না, তার বাড়িতে যেই সিবিআই গেল, সেখানেও আপনি তাকে বাঁচানোর জন্য তুলে নিয়ে এসে আপনি ধর্নায় বসে পড়লেন ধর্মতলায়। এগুলো মানুষ কখনো মেনে নেবে না। এগুলো তো ভাবা উচিত দিদি। আজকে আপনি বিদায় নিচ্ছেন, আমি জানি যে বিরোধী নেত্রী হিসাবে আপনি যতটা ভয়ঙ্কর, শাসক হিসাবে ততটাই কিন্তু একদমই ম্রিয়মান। আপনাকে সেই জায়গায় মনে হচ্ছে না আর মানাবে।
তৃতীয়ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি সেনাপতি করতে গেলেন। কোন সেনাপতি? না, যিনি কয়লা কেলেঙ্কারির মধ্যেও তার নাম জড়িয়ে, শিক্ষার ক্ষেত্রেও তার নাম জড়িয়ে, আজকে প্রতিটি জায়গায় তার নাম জড়িয়ে আছে। তাহলে আমরা কাকে সেনাপতি হিসাবে দেখতে যাব? আমরা তো এও শুনেছিলাম যে যদি আজকে তৃণমূল আসে তাহলে 2030 সালে তিনি নাকি ব্যাটনটা তুলে দিয়ে চলে যাবেন অভিষেকের হাতে। আজ মানুষ এগুলো কিন্তু আর মেনে নেবে না। আমি বলছি না যে বিজেপি খুব মহান দল হিসাবে এই রাজ্যে রাজ্য শাসন করবে, তাও হয়তো নাও হতে পারে। যদি না হয় তাহলে জানবেন মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিতে আর বেশি সময় নেবে না। কারণ 35 বছরের পরে আমরা একটা সরকারের বদল দেখলাম 15 বছরে। আমার মনে হয় এবারই পশ্চিমবঙ্গের ট্রেন্ড বা ঝোঁক আসতে চলেছে কেরলের মতন, বড় জোর 5 বছর নইলে 10 বছর। এতে ভালো কাজ করলে আপনি থাকবেন, না হলে বিদায় অবশ্যম্ভাবী।